দিল্লিতে মমতারও কামব্যাক, জাতীয় রাজনীতিতে ফের জলজলে মুখ হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দ্য ওয়ালের এডিটর শঙ্খদীপ দাস। শঙ্খদা, আপনাকে জিজ্ঞেস করবো, আজকের লোকসভা নির্বাচনের ফলাফল কি কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জাতীয় রাজনীতিতে ফের প্রাসঙ্গিক করে দিলেন? একদম, কারণটা হচ্ছে খুব পরিষ্কার। তুমি দেখো, যদি তুমি 1-1.5 বছর পুরনো ঘটনায় ফিরে যাও, তুমি দেখবে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে জাতীয় নির্বাচন কমিশন বলে দিয়েছিল আর জাতীয় দল নয়, আঞ্চলিক দল। এবং নির্বাচন কমিশন সেটা বলে দেওয়ার পর থেকেই বিজেপি টিজ করতে শুরু করে দিয়েছিল তৃণমূলকে, টিকা টিপ্পণী নানা রকম, আঞ্চলিক দল, পাড়ার পার্টি ইত্যাদি প্রভৃতি। মানে বোঝাতে চাইছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মূল্য বাংলার বাইরে আর কোথাও নেই, ঠিক আছে, শুধু একটা রাজ্যের পার্টি। জাতীয় রাজনীতিতে এবং দেশ দশের নীতি নির্ধারণের ব্যাপারে তৃণমূলের আর কোনো ভূমিকা নেই, ঠিক আছে। আমি তখনও বলেছিলাম যে অ্যাকচুয়ালি তৃণমূল আঞ্চলিক পার্টি খাতায় কলমে হয়ে গেলেও তার তো পার্লামেন্টে অতগুলো সাংসদ রয়েছে, দুটো হাউস মিলিয়ে 36 জন সাংসদ। ছেড়ে দাও, গতবারের বিষয় নিয়ে কোনো আলোচনার দরকার নেই, এবার কেন প্রাসঙ্গিক হয়ে গেলেন? তার একটাই কারণ যে দেখো, গত 10 বছর ধরে ভারতবর্ষে একটা একদলীয় শাসন ব্যবস্থা চলছিল, তা না, কেন্দ্রে জোট সরকার ছিল ঠিকই, নামকে অবস্থা জোট সরকার, এনডিএ, কিন্তু গোটা ভারতবর্ষ জানে যে দেশটা চালাচ্ছিল মাত্র দুজন মানুষ চালাচ্ছিলেন, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, ঠিক আছে। এবং সেখানে যে বাকি শরিক দলগুলো তারা গুরুত্বহীন ছিল, কোনো গুরুত্বই নেই। সরকার চালাতে গিয়ে বিজেপি তাদের সাথে কোনো আলোচনাই করতো না, একদলীয় শাসন ব্যবস্থা, ঠিক আছে। আজকে সেই একদলীয় শাসন ব্যবস্থার একটা অবসান ঘটলো, বিজেপি জিতলো ঠিকই, এনডিএ আবার সরকার গঠন করবে ঠিকই, কিন্তু বিজেপিকে দুটো আঞ্চলিক বা 3টে আঞ্চলিক শরিক দলের উপর নির্ভরশীল থাকতে হবে। কাদের উপর নির্ভরশীল থাকতে হবে? চন্দ্রবাবু নাইডু, যিনি অতীতে বিজেপির সঙ্গে ফ্লিপফ্লপ করেছেন, ঠিক আছে। নীতিশ কুমার কিন্তু আরাম গরাম টাইপের, মানে নীতিশ কুমারকে আজকে সোশ্যাল মিডিয়াতে নীতিশ কুমারকে পাল্টি বলে সমালোচনা শুরু হয়ে গেছে, কারণ নীতিশ কুমার এই আছেন এই নেই, ছটপটে প্রাণ, ঠিক আছে। তো ফলে এই ধরনের আঞ্চলিক শক্তির উপরে আজকে বিজেপিকে নির্ভর করে থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন আঞ্চলিক শক্তি, আমি বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক শক্তি মানে গিয়ে কাল এমন পরিস্থিতি হলো যে এনডিএতে সামিল হয়ে গেলেন বা নরেন্দ্র মোদীকে সমর্থন করলেন, তা নয়। পলিটিক্স এত সরল রেখা চলে না। মমতা বন্দ্যোপাধ্যায় এখন একটা শক্তি দিল্লিতে, এবং বিরোধী যে জোট ইন্ডিয়া, তাতে থার্ড লার্জেস্ট পার্টি, ঠিক আছে। ধরো 30-31 জন সাংসদ থাকবে লোকসভায় এবং রাজ্যসভায় প্রায় 12 জন সাংসদ। এবং তুমি দেখো যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ওই ক্ষমতাটুকুনি রয়েছে যে বিরোধী যে জোট তাদের মধ্যে কিন্তু একটা অনুঘটকের ভূমিকা পালন করতে পারেন, মানে সংসদের ভেতরে বাইরে নরেন্দ্র মোদী সরকারকে ব্যতিব্যস্ত করে রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে তাকে চটানো ডিফিকাল্ট, ঠিক আছে। ফলে বিজেপি গত 10 বছর ধরে তৃণমূলের সঙ্গে যে আচরণ করেছে, বা কেন্দ্রের সরকার পশ্চিমবঙ্গের সরকারের সঙ্গে গত 10 বছর ধরে আচরণ করেছে, সেইটা কিন্তু আবার চালিয়ে যাওয়া মুশকিল, ভেরি ডিফিকাল্ট। মানে আমার আজকের দিনে দাঁড়িয়ে এবং আমার পূর্ব অভিজ্ঞতা থেকে যা মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর সেভাবে বিজেপি কিন্তু ট্রিট করতে পারবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখন ক্ষমতা রয়েছে, পার্লামেন্টে 30 জন এমপি মানে অনেক বড় ব্যাপার লোকসভায়, এবং এই বিরোধী সাংসদদের নিয়ে, বিরোধী দলগুলোকে নিয়ে, ফলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ওই রকমভাবে ট্রিট করা যাবে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম যে কারণে উনি ফের রেলিভেন্ট হয়ে গেলেন ন্যাশনাল পলিটিক্সে। সেকেন্ড রিজন হচ্ছে এই যে বিরোধী জোট ইন্ডিয়া, তার মধ্যে দেখবে যে সিগনিফিকেন্টলি কংগ্রেস আজকে 100খানা সিটে পৌঁছে গেল, প্রায় 100, কম বেশি, এখন তো কাউন্টিং ফাইনাল চলছে, তো 100 পৌঁছে গেল। আজকে প্রশ্ন হচ্ছে যে কংগ্রেস কি একার ক্ষমতা 100-তে পৌঁছলো? ক্যান উই কল ইট কামব্যাক অফ কংগ্রেস? কংগ্রেসে কামব্যাক পুরোপুরি বলা চলে না। কংগ্রেসে কামব্যাক হলো, কংগ্রেসের সিট তো বেড়েছে, 54 থেকে বেড়ে গিয়ে প্রায় 100 কাছাকাছি চলে গেছে, কিন্তু তুমি দেখো এই কংগ্রেস যে সিটটা বাড়ালো সেটা কিন্তু ইন্ডিয়ার শরিকদের উপর নির্ভর করে, মানে উত্তরপ্রদেশে অখিলেশ, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ার, তামিলনাড়ুতে ডিএমকে, এবং ঝাড়খণ্ডে জেএমএম, এই করে কংগ্রেস, বা বিহারে আরজেডি সঙ্গে করে এইভাবে কংগ্রেসের স্ট্রেংথটা বাড়লো। কিন্তু কংগ্রেস যেখানে ডাইরেক্ট ফাইট উইথ বিজেপি, মানে ধরো মধ্যপ্রদেশ 29-0, কংগ্রেস একটা সিটও পায়নি। তুমি দেখো গুজরাট 26-0, মানে 26-0 বা 1 বা 2 কিছু একটা ফাইনাল রেজাল্ট হয়েছে, কিন্তু ফলে কংগ্রেস পারেনি দাঁত ফোটাতে। তুমি দেখো যে কংগ্রেস সদ্য
সরকার গঠন করলো কর্ণাটকে, এবং তার হানিমুন পিরিয়ড এখনো শেষ হয়নি। সেই কর্ণাটকে 28টা সিটের মধ্যে 17খানায় জিতে গেছে বিজেপি। তার মানে মুখোমুখি যে লড়াই কর্ণাটকে বিজেপির সঙ্গে, সেখানে কংগ্রেস কিন্তু পারলো না, মানে বেটার রেজাল্ট করতে পারলো না। তেলেঙ্গানা কদিন আগে সরকার গঠন করলো এবং হিউজ মেজর ম্যান্ডেট নিয়ে জিতলো। কি হলো যে তেলেঙ্গানায় 17টা সিটের মধ্যে আজকে কংগ্রেস 6টা সিটে জিতছে, বিজেপি জিতছে 8টা সিটে, মানে বিজেপি মেজরিটি সিটে জিতছে তেলেঙ্গানায়। মন্দের ভালো কেরালে কংগ্রেস করেছে, মন্দের ভালো রাজস্থানে কংগ্রেস করেছে, মন্দের ভালো পাঞ্জাবে কংগ্রেস ভালো ফল করেছে। কিন্তু তুমি দেখো যে মোটের ওপরে কংগ্রেসের যে নিজের ক্ষমতায় যে হিউজ কামব্যাক, এটা বলতে পারো না। মানে কংগ্রেসও কিন্তু শরিক, এই যে বিরোধী জোটের শরিকদের উপর অনেকটা নির্ভরশীলতা রয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে প্রেস কনফারেন্স, সেখানে উনি কি বললেন নোটিস করেছো? তুমি হয়তো ওই প্রেস কনফারেন্সে যাওনি, আমাদের অন্য সাংবাদিকরা গিয়েছিলেন। তো ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কংগ্রেসকে তো আমি বলেছিলাম যে দেখো তোমরা এই জোট শরিকদের সঙ্গে আসন সমঝোতা করো, ভালো হবে, দেখো ভালো হয়েছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইলেন তুমি এই বিরোধী জোটের মধ্যে 100 পৌঁছে গেছো, ঠিক আছে, কিন্তু ভাই দাদাগিরি চলবে না। তাহলে কোথাও গিয়ে যখন, কারণ তুমি আমার উপরেও নির্ভরশীল, একদম, কারণ তোমাকে আমিও স্ট্রেংথ জুগিয়েছি। পশ্চিমবঙ্গে হয়তো তোমার সাথে আমার আসন সমঝোতা হয়নি, আমি 2টো সিট ছাড়তে চেয়েছিলাম, তোমরা চেয়েছিলে আরো বেশি সিট, আসন আমি সেটা করিনি। তোমরা যে যদি 2টো সিট নিতে, তোমরা 2টো সিটেই জিততে, অধীর চৌধুরী হারতো না, ঠিক আছে, তোমরা নাওনি, তোমরা করোনি। কিন্তু আমি তো মানসিকভাবে ইন্ডিয়া জোটের সঙ্গে ছিলাম, আমি তো ওই বৈঠকে প্রথম দিন থেকে দেখেছি, সুতরাং আমারও কন্ট্রিবিউশন আছে। ফলে কংগ্রেস তুমি বুঝে নাও এই 100খানা কিন্তু তোমার একার সাফল্য নয়। কিন্তু তার মানে কি? তার মানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার ফুটপ্রিন্টটা আবার রাখলেন দিল্লির মাটিতে। ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কিন্তু আর ইগনোর করা যাবে না, ঠিক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ফলাফলে তার কিন্তু দুদিক থেকে একটা লাভ আছে। আমি জানি না কেন্দ্র থেকে কি এরপরে কি আর্থিক অসুবিধা তিনি পাবেন, কিন্তু তুমি দেখো যে বিজেপি ন্যাশনালি দুর্বল হয়ে যাওয়ায়, এবং বিজেপি যেটা বলছিলাম যে সেন্ট্রাল বিজেপি তৃণমূলের সাথে ওই আচরণ করতে পারবে কিনা সেটা নিয়ে একটা মুশকিল থাকবে। তো ফলে যে বিজেপি, সেন্ট্রাল বিজেপি আর বাংলা তৃণমূলকে অত বেশি ঘাটাবে না। আবার এখানে একটা ডিমোরালাইজড বিজেপি, তার ফলে এখানে তো একটা কার্যত বিরোধী শূন্যই অবস্থা রইল, তাই না? ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে দোনো হাত মে লাড্ডু। একটা হচ্ছে ন্যাশনাল পলিটিক্সে তার একটা ফুটপ্রিন্ট আবার তিনি নতুন করে রাখলেন, ঠিক আছে, সে খাতায় কলমে আঞ্চলিক দল হোক যাই হোক না কেন, তার একটা আবার স্ট্রং প্রেজেন্স তৈরি হলো, ঠিক আছে। আর স্টেটে তিনি এখন আজকের পরে আবার কিছুটা স্বস্তিজনক অবস্থায় রইলেন। তার কারণ হচ্ছে বিজেপি একটা পশ্চিমবঙ্গে ডিমোরালাইজড অবস্থায় পৌঁছে গেল। ঘুরে দাঁড়ানোর সব রাজনৈতিক দলের চেষ্টা করে, নিশ্চয়ই বিজেপিও চেষ্টা করবে, আমি সেটা কথা বলছি না। কিন্তু আমি বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি কমফোর্টেবল, বি ইট ইন স্টেট অর বি ইট ইন দিল্লি। সম্ভবত এখানে জিজ্ঞেস করবো, জোটের অভ্যন্তরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন যে আমি সমঝোতা করতে যখন হচ্ছে না, তখন আমরা একাই লড়াই করব, রাজনৈতিক যে সমস্ত দলগুলি আঞ্চলিক দল তাদেরকে সেখানে ভরসা করা উচিত, এবং তিনি যে তখন ওই মুহূর্তে বলা যেতে পারে একাই লড়ার শপথটা নিলেন, এবং কোথাও গিয়ে আজকে এতগুলো সিট নিয়ে জয়লাভ করলেন। জোটের ভেতরেও তো গলার স্বর কোথাও গিয়ে বেড়ে গেল তো, কারণ তুমি দেখো যে বিরোধী জোট, এই যে ইন্ডিয়া জোটের যে এতগুলো শরিক, প্রায় 20-22 খানা শরিক, এবং সেখানে সিপিআইএম আছে, সিপিআই আছে, আরজেডি আছে, শরদ পাওয়ার আছেন, উদ্ধব ঠাকরে আছেন, অনেকেই আছেন। তো সেইখানে কংগ্রেস লার্জেস্ট পার্টি, 100 খানা কাছাকাছি সিট। তারপরে রয়েছে সমাজবাদী পার্টি, শেষ নাম্বার কি পৌঁছেছে দেখতে হবে, 35 বা 38। তারপরেই রয়েছে তৃণমূল। তার ফলে থার্ড লার্জেস্ট পার্টি এবং 30 জন সাংসদ, তুমি কি করে তুমি মানে ইগনোর করবে? তার তো একটা স্ট্রং সে থাকবে ওখানে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক উচ্চতা আছে, তিনি এখন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার ছাড়া 7 বারের এমপি, সেন্টারে উনি সেই রাজীব গান্ধীর সময় থেকে মন্ত্রী, বাজপেয়ী জমানার মন্ত্রী, মনমোহন জমানার রেল মন্ত্রী, 2 বার রেল মন্ত্রী হয়েছেন, কয়লা মন্ত্রী ছিলেন। তো ওনার যে মানে প্রশাসনিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক অভিজ্ঞতা, সেটা কজনের আছে বর্তমান সমসাময়িক সর্বভারতীয় রাজনীতিতে, কজনের আছে? নরেন্দ্র মোদীরও কিন্তু সেন্টারে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ধরে সেন্ট্রাল গভর্নমেন্টের পার্ট ছিলেন, নরেন্দ্র মোদী অতদিন ধরে কিন্তু প্রাইম
প্রাইম মিনিস্টার, তার একটা ইয়ে আছে ঠিকই, কিন্তু প্রথমবারই পার্লামেন্টে প্রধানমন্ত্রী হয়ে ঢুকেছেন, কিন্তু কথা হচ্ছে যে পার্লামেন্টেরও যে অভিজ্ঞতা পার্লামেন্টেরিয়ান হিসেবে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বেশি। এবং তুমি দেখো যে নরেন্দ্র মোদী 2002 থেকে 2001 মোস্ট প্রবাবলি 21শে সেপ্টেম্বর উনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন এবং 2014 সাল পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী ছিলেন, মানে তুমি ধরো 13 বছর। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তো 13 বছর মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে। তো ফলে তুমি তার যে পলিটিক্সে মানে যে ন্যাশনাল পলিটিক্সে তার যে ওজন বা সেটাকে তুমি কোনোভাবেই খাটো করতে পারো না বা করতে পারো না। ফলে আজকের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি মনে করি ব্যক্তিগতভাবে অন্তত যে দিল্লিতে ফের প্রাসঙ্গিক করে দিল এবং দিল্লিতে ফের কামব্যাক হলো মমতার। তাহলে বলা যায় যে এভাবেও ফিরে আসা যায় এবং এরপরে জোটের অভ্যন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা থাকে সেদিকে থাকবে আমাদের নজর। আপনাদের চোখ থাকুক দাওয়ালে, কারণ খবর এখন এখানে।